এই ভিডিওতে আমরা 7টি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তার আগে আপনাদেরকে অনুরোধ, পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন, দেরি কেন, শুরু করা যাক ভিডিওটি। 1 নম্বর, রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং প্রভাবমুক্ত করতে এক নজিরবিহীন নির্দেশিকা জারি করে দিল নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নির্বাচনের কোনো স্তরে তা বুথ পাহারা দেওয়া হোক বা আইন শৃঙ্খলা রক্ষা, কোনোভাবেই সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ বা স্টুডেন্ট পুলিশদেরকে ব্যবহার করা যাবে না। এদেরকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের নির্দেশিকায় সাফ বলা হয়েছে, নির্বাচন চলাকালীন ভোট কেন্দ্রের নিরাপত্তা বা আইন শৃঙ্খলার কাজে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী এবং নিয়মিত রাজ্য পুলিশই মোতায়েন থাকবে। সিভিক ভলেন্টিয়ার বা গ্রিন পুলিশ যেহেতু স্থায়ী পুলিশ কর্মী নন এবং তাদের বিরুদ্ধে অতীতে একাধিকবার রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে, তাই স্বচ্ছতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিরোধী দলগুলি বারংবার অভিযোগ তুলে আসছিল যে নির্বাচনের সময় সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার করে ভোটারদের ভয় দেখানো বা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করানো হয়। গত পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনেও এই নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছিল। এবার আর কোনো ঝুঁকি নিতে রাজি নয় নির্বাচন কমিশন। কমিশন দুটি যুক্তি দেখিয়েছে। প্রথম যুক্তি হচ্ছে, স্পর্শকাতর এবং নির্বাচনী প্রক্রিয়ায় সাধারণ মানুষের আস্থা ফেরাতে প্রশিক্ষিত এবং স্থায়ী নিরাপত্তা বাহিনীর কোনো বিকল্প নেই। এবং দ্বিতীয় হচ্ছে দায়বদ্ধতা। নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ কাজে সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার করলে আইনি জটিলতা এবং দায়বদ্ধতার প্রশ্ন উঠতে পারে, যা এড়াতে চাইছে কমিশন। কমিশনের এই নির্দেশের ফলে বড় সড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে রাজ্য পুলিশ প্রশাসন, কারণ বিশাল সংখ্যক সিভিক ভলেন্টিয়ারকে সরিয়ে রেখে কেবল রাজ্য পুলিশ দিয়ে ট্রাফিক বা ভিড় সামলানো এবং বুথ পাহারা দেয়া যথেষ্ট কঠিন কাজ। কিন্তু বলে রাখা ভালো, গত লোকসভা নির্বাচন বা পঞ্চায়েত নির্বাচনেও সিভিকদেরকে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু তারপরও সিভিকদেরকে পুলিশের ইউনিফর্ম পরিয়ে বুথ কেন্দ্রে পাঠিয়ে দিয়েছিল রাজ্য সরকার। সেক্ষেত্রে কমিশন কিন্তু ধরতে পারেনি। কিন্তু এবার মনে হচ্ছে কমিশন যথেষ্ট সচেতন। কমিশন আশা করি পদক্ষেপ নেবে এই রকম কাজ যদি রাজ্য সরকার করে। অন্যদিকে এর ফলে রাজ্যে আরও বেশি পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সম্ভাবনা তৈরি হয়েছে। আর এই সূত্র ধরেই এবার চলে আসি দ্বিতীয় খবরে। রাজ্যে নতুন করে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়ে নিল নির্বাচন কমিশন। অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আরও বাহিনী পাঠাচ্ছে। এর আগে পর্যন্ত পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের জন্য 2400 কোম্পানি বাহিনী নিযুক্ত ছিল। এবার তা বেড়ে দাঁড়ালো 2550 কোম্পানিতে। নির্বাচন কমিশন সূত্রের খবর, বাহিনীর সংখ্যা এরপরেও বাড়ানো হতে পারে। রাজ্যে সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে এই পদক্ষেপ বলে দাবি। 2021 সালে পশ্চিমবঙ্গে 8 দফায় বিধানসভা ভোট হয়েছিল। এইবার দফার সংখ্যা 2 করেছে কমিশন। আগামী 23 এবং 29 এপ্রিল 2 দফায় ভোট হবে। ফল ঘোষণা 4 মে। ভোটের দফা কমানোর সঙ্গে সঙ্গে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়ে দিয়েছেন, অবাধ শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সব রকম পদক্ষেপ করবেন তারা। নিরাপত্তায় কোনো ফাঁক রাখা হবে না। সেই মতো এবারের ভোটে পর্যবেক্ষকের সংখ্যাও নজিরবিহীনভাবে অনেকটাই বেশি। প্রত্যেক বিধানসভা কেন্দ্রের জন্য 1 করে সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। পুলিশ পর্যবেক্ষক এবং আয় ব্যয়ের হিসেব সংক্রান্ত পর্যবেক্ষকের সংখ্যাও আগের থেকে বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পশ্চিমবঙ্গে ভোটের জন্য প্রথমে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। গত 19 মার্চ বিবৃতি জারি করে আরও অতিরিক্ত 1920 কোম্পানি বাহিনী মোতায়েনের কথা জানায়। 17 এপ্রিলের মধ্যে এই বাহিনী মোতায়েনের কথা ছিল।
ভোট ঘোষণা হওয়ার আগে থেকেই কেন্দ্রীয় বাহিনীর এই সমস্ত জওয়ান রাজ্যে চলে এসেছেন, পাড়ায় পাড়ায় টহলও দিচ্ছেন, চলছে রুট মার্চ। তার মধ্যে বুধবার আরও 150 কোম্পানি অতিরিক্ত বাহিনী মোতায়েনের কথা জানানো হলো। কেন্দ্র জানিয়েছে 18 এপ্রিলের মধ্যে এই বাহিনীকে রাজ্যে এসে কাজ শুরু করে দিতে হবে। এবার চলে আসি ভীষণ গুরুত্বপূর্ণ তৃতীয় খবরে। মোথাবাড়ি কাণ্ডে এবার বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। মোথাবাড়ি কাণ্ডে ফের সংবিধানের 142 ধারা প্রয়োগ করে বড় পদক্ষেপ দিল সুপ্রিম কোর্ট। এসআইআর মামলার পর আবারও আদালতের অসাধারণ সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে তদন্তভার সরাসরি এনআইএর হাতে তুলে দিয়েছে শীর্ষ আদালত। আদালতের নির্দেশ, সুপ্রিম কোর্টের তদারকিতেই চলবে গোটা প্রক্রিয়া। নির্দিষ্ট সময় অন্তর তদন্তের অগ্রগতি রিপোর্ট জমা দিতে হবে এনআইএকে। কলকাতার এনআইএ এবং সিবিআই কোর্টেই চলবে মামলার বিচার। কেস ডায়েরি সহ তদন্ত সংক্রান্ত সমস্ত নথি রাজ্য পুলিশকে অবিলম্বে এনআইএকে হস্তান্তর করতে হবে। দুদিন আগে রাজ্য পুলিশকে সেই নির্দেশ দিয়েছিল, কিন্তু এখনও অবধি সেই নির্দেশ পালন করেনি সম্পূর্ণভাবে। এখনও পুরো কেস ডায়েরি জমা দেয়নি এনআইএকে। সেই জন্য আবারও নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তদন্তের স্বার্থে রাজ্য পুলিশকে সম্পূর্ণ সহযোগিতা করার নির্দেশও দিয়েছে আদালত। মোথাবাড়ি কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রবেশ এবং সুপ্রিম কোর্টের সরাসরি নজরদারি দুই মিলিয়ে এই ঘটনার গুরুত্ব আরও বেড়ে গেল। বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত এবং মন্তব্য আইন মহলের। এবার যদি চলে আসি চতুর্থ গুরুত্বপূর্ণ খবরে, সেটি হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর থেকে বাদ পড়া ভোটারের সংখ্যা 50,000-এরও গণ্ডি ছাড়িয়ে গেল। বিবেচনাধীন তালিকা থেকে অনেক নাম বাদ পড়েছে বলে খবর। এর আগে ভবানীপুরের ভোটার তালিকা থেকে 47,000-এর বেশি নাম কাটা হয়েছিল। নতুন করে বিবেচনাধীন তালিকার বাদের হিসেব যোগ হয় মোট 50,000 ছাড়িয়ে গিয়েছে। ভবানীপুর কেন্দ্রে 14,154 জন ভোটের নাম বিবেচনাধীন তালিকায় ছিল। এই নামগুলি যাচাই করে নিষ্পত্তি করেন কলকাতা হাইকোর্ট নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকেরা। সেখান থেকে আরও 3,500 নাম কেটে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সূত্রের খবর, বিচারকেরা নির্দিষ্ট পদ্ধতিতে তথ্য যাচাই এবং নিষ্পত্তি করে এই নামগুলি বাদ দিয়েছেন। এর আগে খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা মিলিয়ে ভবানীপুর থেকে মোট বাদ গিয়েছিল 47,112 জনের নাম। বিবেচনাধীন তালিকায় নিষ্পত্তির পর বাদ পড়া নামের সংখ্যা দাঁড়ালো 50,612। এবার চলে আসছি পঞ্চম খবরে। জনস্বার্থ মামলার ব্যবস্থা পুরো তুলে দিতে সুপ্রিম কোর্টে আর্জি জানালো কেন্দ্র। জনস্বার্থ মামলার যে ব্যবস্থা রয়েছে ভারতের আইনি কাঠামোয়, তাকে ইংরেজিতে বলা হয় পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা পিআইএল। এর মাধ্যমে বৃহত্তর স্বার্থকে সামনে রেখে যে কোনো বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারেন দেশের যে কোনো নাগরিক। সেই পিআইএলের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলে দিল কেন্দ্র। শবরীমালায় ঋতুমতী মহিলাদের প্রবেশ নিয়ে শুনানি চলাকালীন এমন আর্জি জানানো হয়। সুপ্রিম কোর্টে 9 বিচারপতির বেঞ্চে শবরীমালা মামলার শুনানি চলছে। সেখানেই পিআইএল তুলে নেওয়ার পক্ষে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি দাবি করেন দেশে পিআইএল কালচার শুরু হয়েছে। নিজেদের এজেন্ডাকে সামনে রেখে যে কেউ পিআইএল ফাইল করছেন আদালতে, তাই পিআইএল ব্যবস্থা তুলে দিয়ে লোকাল স্ট্যান্ডের সাধারণ নীতি কার্যকর করা হোক। সেক্ষেত্রে যার সমস্যা শুধুমাত্র তিনিই মামলা করতে পারবেন। জনস্বার্থকে সামনে রেখে তার হয়ে অন্য কেউ আদালতের দ্বারস্থ হতে পারবেন না। আদালতে লিখিত হলফনামা জমা দিয়ে সলিসিটর জেনারেল বলেন, জনসংখ্যার বৃহত্তর অংশ সাংবিধানিক আদালতে পৌঁছানোর ক্ষমতা নেই যাদের, তাদের জন্যই পিআইএলের সূচনা। কিন্তু গত 5 দশকে সেটির ভিত দুর্বল হয়ে পড়েছে। নতুন করে সাজানো নয়, জনস্বার্থ মামলার ব্যবস্থা তুলে দেওয়ার সময় এসেছে। দারিদ্র্য, অশিক্ষা, শারীরিক প্রতিবন্ধকতা, সামাজিক বঞ্চনা এবং প্রাতিষ্ঠানিক আইনি সহায়তার ব্যবস্থা না থাকায়
পিআইএল ব্যবস্থা চালু করা হয়, কিন্তু বর্তমানে বিচার ব্যবস্থা অনেক বেশি স্বচ্ছ এবং সহজলভ্য। ই ফাইলিং করে আদালতে চিঠি পাঠানো যায়। আজকাল পিআইএল নিজ নিজ উদ্দেশ্য চরিতার্থ করার হাতিয়ার হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন সলিসিটর জেনারেল। পিছন থেকে কেউ পরিকল্পনা করছেন, সেই মতো আদালতে মামলা হচ্ছে। পিআইএলের গ্রহণ কতটা যুক্তিযোগ্য তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, কেউ যদি অসহায় হলে জেলা কর্তৃপক্ষকে গিয়ে জানাতে পারেন। এবার চলে আসি 6 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। মালদায়ের মোতাবাড়িতে বিচারকদের আটকে রাখার চাঞ্চল্যকর ঘটনায় এবার কড়া পদক্ষেপ নিল কেন্দ্র তদন্তকারী সংস্থা এনআইএ। সুপ্রিম কোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তভার হাতে নিয়ে কলকাতার সিবিআই বিশেষ আদালতে মোট 12টি এফআইআর দায়ের করেছে এনআইএ। বুধবার রাতে এই মামলাগুলি দায়ের করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। এনআইএ সূত্রে দাবি করা হয়েছে যে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল খুনের চেষ্টা, অন্যায়ভাবে কাউকে আটকে রাখা, বেআইনি জমায়েত এবং সরকারি কর্মীদের ওপর হামলা চালানো। এছাড়া সরকারি কাজে বাধা দেওয়া, সরকারি নির্দেশ অমান্য করা, কর্মীদের মারধর ও আঘাত করা এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের মতো অভিযোগও আনা হয়েছে। একই সঙ্গে দীর্ঘ সময় ধরে জাতীয় সড়ক আটকে রেখে বেআইনি অবরোধ ও অপরাধমূলক ভীতি প্রদর্শনের ধারাও এই মামলাগুলিতে যুক্ত করা হয়েছে। স্বচ্ছ ও ভয়মুক্ত পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশনের জিরো টলারেন্স নীতির মতোই এই আইনি পদক্ষেপটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সোমবারই সুপ্রিম কোর্টে 25 পাতার রিপোর্ট জমা দিয়েছে এনআইএ। এই 25 পাতার রিপোর্টে আক্রান্ত বিচারকদের বয়ানের পাশাপাশি মোথাবাড়ি অঞ্চলের 22 জন বুথ লেভেল অফিসারের জবানবন্দি গুরুত্ব সহকারে নথিভুক্ত করা হয়েছে। স্থানীয় পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানেও বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে বলে অনুমান। তদন্তকারীদের দাবি, ঘটনার দিন পরিস্থিতির ভয়াবহতা ঠিক কতটা ছিল এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো গাফিলতি ছিল কিনা তার একটি পূর্ণাঙ্গ চিত্র এই রিপোর্টে তুলে ধরা হয়েছে। কেন্দ্রীয় স্তরে বিষয়টি খতিয়ে দেখার পরে তা সুপ্রিম কোর্টে পেশ করা হয়েছে। সব মিলিয়ে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও বিচার ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে শীর্ষ আদালতের এই হস্তক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল। এবার চলে আসছি 7 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। নির্বাচনের কারণে প্রশাসনিক কাজ ব্যাহত হতে পারে, কিন্তু মানুষের জীবন ব্যাহত হতে পারে না। কোনোভাবেই মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলতে পারে না। বন্দি মুক্তি মামলায় এমনই কড়া পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বির রশিদির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, বন্দীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতেই হবে। রাজ্যের সংশোধনাগারগুলির পরিস্থিতি নিয়ে শুনানিতে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করল ডিভিশন বেঞ্চ। রাজ্যের সংশোধনাগারগুলির সংখ্যা 61টি, যেখানে 21,992 জন বন্দী থাকতে পারে। তবে বর্তমানে বন্দির সংখ্যা 23,886, অর্থাৎ অতিরিক্ত বন্দী প্রায় 1,894 জন। আরও একটা ভয়ঙ্কর পরিস্থিতির কথা আপনাদেরকে জানাচ্ছি। ভয়াবহ অবস্থা মালদার সংশোধনাগারে, যেখানে কয়েকদিন আগেই এসআইআর নিয়ে যা কাণ্ড হয়েছে সেখানকার অবস্থা আরও শোচনীয়। 353 জনের জায়গায় সেখানে বন্দী হয়ে রয়েছেন 1,075 জন। শুধু অতিরিক্ত বন্দী নয়, চিকিৎসা পরিষেবার ক্ষেত্রেও চরম ঘাটতি রয়েছে মালদায়। 61টি সংশোধনাগারে মাত্র 27 জন চিকিৎসক রয়েছেন। এছাড়া কর্মীদের প্রায় 1000টি পদ শূন্য। এই পরিস্থিতিতে বন্দীদের চিকিৎসা কিভাবে সম্ভব তা নিয়ে প্রশ্ন ওঠে আদালতে। সম্প্রতি রাজ্যের দাখিল করা রিপোর্ট খতিয়ে দেখা হয়। সেই রিপোর্ট দেখেই ক্ষোভে ফেটে পড়ে আদালত। শুনানিতে রাজ্যের আইনজীবী জয়ন্ত সামন্ত জানান, নির্বাচন প্রক্রিয়া শেষ হলেই সংশোধনাগারগুলির জন্য চিকিৎসক এবং কর্মী নিয়োগ করা হবে। আপাতত ফার্মাসিস্টরা কাজ সামলাচ্ছেন। এই যুক্তি শুনেই বিচারপতি বসাক বলেন,
একজন চিকিৎসকের কাজ কোনোভাবেই ফার্মাসিস্ট করতে পারেন না। আপনাদের এইটুকু জ্ঞান নেই? নির্বাচন কোনো অজুহাত হতে পারে না। আপনারা সব কিছুতেই নির্বাচনকে টেনে আনছেন। এইভাবে তো রাজ্যের অবস্থা আরও শোচনীয় হয়ে পড়ছে। আদালত আরও প্রশ্ন তোলে, কবে শূন্যপদ পূরণ করা হবে ও জুন মাসের মধ্যে 20% নিয়োগের আশ্বাস কতটা বাস্তবসম্মত তা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। এই দিন বন্দি মৃত্যুর বিষয়টিও সামনে আসে। 2022 সাল থেকে রাজ্যের সংশোধনাগারগুলিতে মোট 178 জন বন্দির মৃত্যু হয়েছে, অথচ অভিযোগ মাত্র 2টি পরিবার ক্ষতিপূরণ পেয়েছে। বাকি পরিবারগুলির ক্ষতিপূরণ কেন দেয়া হয়নি তা নিয়েও সন্তোষজনক জবাব দেয়নি রাজ্য সরকার। এদিন আদালত জানতে চায়, মৃত বন্দীদের পরিবারগুলি কি এখনও এসআইআর প্রক্রিয়ার মধ্যে আটকে রয়েছে? এই প্রশ্নের উত্তর মেলেনি রাজ্যের তরফ থেকে। এছাড়া হাইকোর্ট প্রশাসনের আর্থিক ব্যয়ের অর্থ প্রদানের জন্য এসওপি তৈরির নির্দেশ আগেই দেওয়া হয়েছিল, কিন্তু সেই নির্দেশ এখনও কার্যকর করা হয়নি বলেও অভিযোগ ওঠে। এরপরেই ক্ষুব্ধ বিচারপতি জানান, এই রকম চলতে থাকলে পরবর্তী শুনানি অর্থাৎ 22শে এপ্রিল 1 লাখ টাকার জরিমানা করা হবে রাজ্য সরকারকে। তার মধ্যেই রাজ্য সরকারকে সমস্ত বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে আদালতে। রিপোর্ট না আসলেই 1 লাখ টাকার জরিমানা করা হবে। সুতরাং ভোটের আগে আরও একদিক থেকে যে প্রবল অস্বস্তিতে পড়ে গেল রাজ্য সরকার, সেটা আর বলার অপেক্ষা রাখে না।